কি রে সাবিত্রী, এখন ভালো লাগছে তো? আর অস্বস্তি হচ্ছে না তো? না, এইবার খুব ভালো লাগছে। ভাগ্যিস তুমি ছিলে, না হলে আমার কি যে হতো। আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না, তাই আমি না থাকলে কি হবে সেইটা নিয়ে ভাবিস না তুই। সুধা, এই আমি আসছি, বাবা ডাকছে। বেশ, যাও। সুধা মা। হ্যাঁ বাবা, যাচ্ছি। কিরে, অবেলায় গোয়াল ঘরে কি করছিস? সাবিত্রীর খুব অস্বস্তি হচ্ছিল, তাই একটু গাটা ধুয়ে দিলাম। ওই অবলা জীবটার কথা কি তুই সত্যিই বুঝিস রে? হ্যাঁ বাবা, আমি সব বুঝি। কি জানি বাবা। যাকগে, আমায় একটু জল দে তো মা। যাই বাবা। মারে, একটা ভালো খবর আছে। কি বাবা? অবশেষে সেনদের বাড়ি থেকে খবর এসেছে, তারা তাদের ছেলের সঙ্গে তোর বিয়ের কথা পাকা করে দিয়েছে। কিন্তু মারে, কি বাবা? আমার যা টাকা পয়সা জমানো আছে তাতে তো আর বিয়ে দেওয়া যায় না। তাহলে উপায়? মারে, তুই যদি রাগ না করিস তাহলে একটা কথা বলবো। কি বাবা? আমরা যদি সাবিত্রীকে বেচে দিই। কি বলছো কি বাবা? না না, তার চেয়ে আমি চিরকাল আইবুড়ো থাকবো। কিন্তু দোহাই তোমার, তুমি সাবিত্রীকে বেচো না। আমিও চাই না রে মা, কিন্তু আর যে কোনো উপায়ও নেই। আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে, তাতে আমার বিয়ে না হয় হবে না। ছি, অমন কথা বলে না। আমাকে না বেচে তোমার বিয়ের জন্য টাকা এসে যাবে। তা কি করে হয়? হয় হয়, তুমি এক কাজ করো, কাল সকালে তুমি তোমার বাবাকে বলো জমিদার বাড়িতে যেতে। কেন? কারণ জমিদার বাবুর ছোট ছেলের অন্নপ্রাশন, তার অনেক দুধ লাগবে। তাতে আমাদের কি? সে যাদের গোয়াল ভর্তি গরু আছে তারা বুঝবে। আহা, তোমার বাবাকে বায়নাটা ধরতে বলোই না। জমিদার বাড়ির বায়না, কিছু গন্ডগোল হলে কিন্তু বাবা আমি সবাই ভীষণ বিপদে পড়ব। তোমার আমার ওপর ভরসা নেই? আমার কথার এই মানে করলি বুঝি? বেশ, পাঠাবো বাবাকে কাল সকালে, হবে তো? যাওয়ার আগে আমার থেকে একটু দুধ দুইয়ে দিও। আচ্ছা বেশ, এইবার তুই ঘুমো। জমিদার আমার ঢঙের মাথা, আমার ছেলের অন্নপ্রাশনের জন্য একটু ভালো দুধ আনতে পারলো না। অন্নপ্রাশন পায়েস ছাড়া দই ছাড়া হবে নাকি? জমিদার বাড়িতে কি এই প্রথম দোকান থেকে সব জিনিস আসবে? উফ, চেহারাটা যত সুন্দর, গলাটা ততটাই বাজখাই। আমি নিজে কবে স্বর্গে যাব জানি না, কিন্তু কান দুটো আজই চলে যাবে, এই আমি বেশ বুঝতে পারছি। কিরে, তুই পা টেপা থামালি কেন? এই তো রানীমা, টিপছি তো। তোমার সব সমস্যার সমাধান আমি করে দিলাম। কেন, তুমি কি তীর্থে যাচ্ছ নাকি? হঠাৎ আমি তীর্থে যাব কেন? এই যে বললে আমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমার সবচেয়ে বড় সমস্যা তো তুমি। কিন্তু আজ তোমার জীবনে আমার চেয়ে বড় যে সমস্যাটা এখন উপস্থিত হয়েছে তার সমাধান আমি করে ফেলেছি। নন্দা, বাইরে গিয়ে দেখ হারাধন কাকা এসেছে, আর রানীমাকে খাওয়া। যে আজ্ঞে রাজাবাবু। হারাধন কাকার ওই শিরেঙ্গেপনা গরুটা আবার দুধও দেয় নাকি? আজ্ঞে রানীমা, আপনি একবার নিজের চোখেই দেখে নিন। আসবো বাবু? আয়, এই নাও, খাও। আরে আমায় একটু তো ভরসা করতে পারো নাকি? এই দুধ হারাধন কাকা এনেছে, এ তো অমৃত। এই ডাক তো তাকে।
কি বিশ্বাস হলো তো আমার কথা? হারাধন কাকা, এই দুধ কি তোমার সাবিত্রীর? হ্যাঁ রানীমা। ওই হাড়গিলে গরু এত ভালো দুধ দেয়? আগে তা কাল খোকার অন্নপ্রাশনে কিন্তু অনেক দুধ লাগবে। পুরো গ্রাম তো আসবেই, তাছাড়া আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই গোষ্ঠীর পিণ্ডি খেতে আসবে। আহা, কি 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 হচ্ছে কি? রানী হয়ে একই ভাষা তোমার। আরে ধুত্তেরি, শোনো হারাধন কাকা, চুপ করো তো। আমার প্রায় 10 কিলো মতন দুধ লাগবে। তোমাকে বিশ্বাস করে কাজটা দিচ্ছি। এইটা আগাম, কাজ হয়ে গেলে আরও পাবে। যা ইনাম চাইবে তাই পাবে। কিন্তু যদি ঢেঁড়াও বা কোনো বেগরবাই করো, তাহলে তোমাকে, তোমার মেয়েকে আর তোমার ওই হাড়গিলে গরুকে পুরো গ্রামে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, আর এই গ্রাম থেকেও তাড়াবো। মনে থাকে যেন। এ কি রে, এ কি সাবিত্রী থেকে দোয়ালি নাকি? হ্যাঁ বাবা, সাবিত্রীর দুধ শেষই হচ্ছে না। ও যেন পুরো কল্পতরু হয়েছে। সুধা মারে, আমার আর কোনো সমস্যা রইল না রে মা। আমি এবার তোর বিয়ে খুব ধুমধাম করে দেব। আমার আর কোনো সমস্যা নেই রে মা। সবই এই সাবিত্রীর জন্য বাবা। আমি জানি না বিয়ের পর আমি ওকে ছেড়ে থাকবো কি করে। তোকে ছাড়া থাকবো কি করে রে সাবিত্রী? সেই ছোট্ট থেকে তোর সঙ্গে বড় হয়েছি। তুই আমার মায়ের অভাব পূরণ করেছিস। এখন তোকে ছাড়া থাকি কি করে? তাহলে আমাকে ছেড়ে থেকো না। তুই কি পাগল হলি? না গো না, তুমি আমায় নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তোমার বাবা আর তোমার বর কেউই আপত্তি করবে না। আমাকে তুমি নিয়ে চলো। এখন আমার অনেক কাজ আছে। আমার তোমার সঙ্গে থাকা এখন দরকার। আমায় নিয়ে চলো। ভানু, অচিনপুরের রাজকুমারী চন্দ্রাবতী বেশ সুন্দরী, কি বলিস? আজ্ঞে কর্তা, আপনি থাকতে আমি কি বলি? আপনার চেয়ে ভালো সুন্দরের কদর কে করে বলুন তো? তা যা বলেছিস। তাহলে বাবাকে বলি ওর সঙ্গে বাঁকা কথাটা দেখে নিতে, কি বলিস? আজ্ঞে। কিরে বেটা, টেপা থামালি কেন? হলোটা কি তোর? আজ্ঞে ছোট মুখে একটা বড় কথা বলতে চাই, যদি রাজকুমার আজ্ঞা দেন। ঢং! এর আগে কি তুই ছোট মুখে বড় কথা বলিসনি নাকি? আজ্ঞে সবই রাজকুমারের দয়া আর কি। আরে ধুর বাবা, কিছু বলতে হলে বল না। আজ্ঞে রাজকুমার, রাজকুমারী চন্দ্রাবতী বোধহয় আপনার সঙ্গে এই বিবাহে রাজি হবে না। বড্ড বেশি বড় কথা হয়ে গেল না? এত বড় সাহস তোর কি করে হয়? বল, ক্ষমা করবেন রাজকুমার, তবে রাজকুমারী চন্দ্রাবতীর একটা শর্ত আছে কিনা? শর্ত? কি শর্ত? আগে 7 বিঘে জমির ওপর ঝিল সমেত সুন্দর বাগান যে রাজকুমারের থাকবে, রাজকুমারী তাকেই বিয়ে করবে। সে তো ভালো কথা। আমি আজই বাবাকে বলে আমাদের বাগানটা 3 বিঘে বাড়িয়ে দিচ্ছি। আর উত্তরের দিকে তো 3 বিঘে জমি আছেই, ওতেই হয়ে যাবে। কিন্তু রাজকুমার, রাজকুমারীর এই বাগান সব দিক সমান মাপের চাই। আর উত্তরের দিকে বাগান বাড়ালে তো সব দিক সমান হবে না। তাহলে উপায়? আগে রাজকুমার, আপনি যদি অজয় সাপুয়ের জমি আর বাড়িটা নিয়ে নেন,
তাহলে পূর্ব দিকে 3 বিঘে বেড়ে গিয়ে প্রত্যেকটা দিক সমান হয়ে যাবে। এই না হলে ভানু তোর বুদ্ধি, আমি আজই মন্ত্রী মশাইকে পাঠাচ্ছি সেইখানে। যা গিয়ে ফুর্তি কর। আগে অনেক ধন্যবাদ ছোট কর্তা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসি। অনেক করে তোমার কাছে চাইলাম জমিটা রমেশদা, কিন্তু তুমি দিলে না। এইবার তোমায় ভিটে মাটি ছাড়ানা করেছি তো আমার নামও ভানু নয়। আরে ভানু যে, হায় হায় হায়, কই গো সুধা, এই দেখো ভানু এসেছে, ওর জন্য একটু চাটা নিয়ে আসো। কেমন আছো রমেশদা? সব ভালো তো? হ্যাঁ রে, সব ভালো। তুই কেমন আছিস বল? আর থাকা, রাজবাড়ির কাজ কি 4টি কথা, তার উপর রাজকুমার আমার আবার খুব ন্যাওটা, আমাকে ছাড়া তার চলেই না। আমি উঠতে বললে সে ওঠে, আর আমি বসতে বললে সে বসে। আমাদের মধ্যে কে যে মনিব আর কে যে চাকর বোঝাই যায় না। কেমন আছো ঠাকুরপো? এই চলে যাচ্ছে গো বৌদি, তোমরা কেমন আছো? রমেশদা, কিছু মনে করো না, অজয় কাকুর শ্রাদ্ধে আসতে পারলাম না, আসলে ছুটি পেলাম না যে। আরে সেসব আমি বুঝি রে, আমি কিছু মনে করিনি। মানে আমি একটা কথা বলতে চাইছিলাম আর কি, মানে হ্যাঁ বল না। আচ্ছা বলছি যে তোমাদের বাড়ির লাগোয়া যে জমিটা আছে না, সেটা আমাকে বেচবে গো। আসলে একটা বাড়ি বানাতাম সেইখানে। ও তো ধানি জমি, তুই ওতে বাড়ি করবি? তোমার বাড়িতে এখন কে চাষা বলো? তুমিও তো চাকরি করো পোস্ট অফিসে। তাহলেও ঠাকুরপো, ওইটা বাবার শেষ স্মৃতি। বাবা যতদিন বেঁচে ছিল ওই জমিতে ফসল ফলিয়েছে। বাবার অবর্তমানে ওই কাজ আমিই করব। বীজ আনিয়েছি, কিছু লোকও রাখবো, সার কিনবো, আর সাবিত্রী তো আছেই। সাবিত্রীকে? তোর বৌদির পোষা গরু। যাকে সেসব শুনলি তো সব, জমিটা বেচবো না রে। দেখো রমেশদা, ভালো দাম দিতাম, কিন্তু একটু ভেবে দেখতে পারতে। না রে ভাই, বাবার শেষ স্মৃতি, বেচতে পারবো না। বেশ বেশ, দেখা যাবে। চলি। কি ব্যাপার, আজ বাবাকে এত সেবা করা হচ্ছে? কেন, আমি কি তোমায় ভালোবাসি না? তা বসো, কিন্তু কেন জানি মনে হচ্ছে আজ কিছু চাই তোমার। এইদিকে এসো, বলো কি চাই তোমার? বাবা, আমাদের বাগানটা চারিদিক থেকে সমান করতে চাই, আর তাই অজয় সাপুয়ের জমি আর বাড়ি পেলে ভালো হয়। ব্যাস এইটুকুই? বেশ, আমি কালই লোক পাঠাচ্ছি সেইখানে। সমস্যাটা তো ওইখানেই বাবা, লোক গিয়েছিল সেই জমির বায়না করতে, আমি নিজে মন্ত্রী মশাইকে পাঠিয়েছিলাম। তারপর? অজয়ের ছেলে রমেশ আর তার বউ সুধা মানা করে দেয়, বলে জমি আর বাড়ি তারা বেচবে না। কি এত বড় আস্পর্ধা, আমাকে মানা করে? বেশ, আমিও এর শেষ দেখে ছাড়বো। বেচতে না চাই তো আমি জোর করে নিয়ে নেব সেই জমি। তুমি কোনো চিন্তা করো না, তোমার সব শখ আমি পূরণ করব। সত্যি বাবা? 3 সত্যি। নাও এইবার ঘুমিয়ে পড়ো তো দেখি লক্ষ্মী ছেলের মতন। আমার ছেলেকে মানা করা, রমেশ সাপুই, এর শাস্তি তোমায় পেতেই হবে। কি হলো, কাঁদছো কেন? রাজবাড়ি থেকে লেঠেল এসেছিল সকালবেলায়। ওরা বলল বাবা নাকি অনেক খাজনা বাকি রেখেছে, তাই ওরা আমাদের জমি বাড়ি সব নিয়ে নেবে। শুধু 2 দিন সময় দিয়েছে বাড়ি ছাড়ার জন্য। 2 দিনের মধ্যে বাড়ি না ছাড়লে ওরা বাড়ি এসে সব জবরদখল করে নেবে। ও, এই ব্যাপার। চিন্তা করো না, আমার খুঁটটা খুলে দাও,
আর আমার পেছন পেছন আসো, তোমার সব বিপদ দূর হয়ে যাবে। আমি জানি না কেন আমি পাগলামোটা করছি। গরু কি আবার কথা বলে নাকি? আজ সাবিত্রী না থাকলে তোমায় আমি পেতাম না, তাই সাবিত্রীকে অবিশ্বাস করো না। এই জায়গাটা খোঁড়ো। যাও, গিয়ে জায়গাটা খোঁড়ো। কেন? আর তোমার গরু কথা বললো কই? ওর কথা শুধু আমি শুনতে পাই। এইবার যাও না। এ কি? এ জিনিস তোমাদেরই রমেশ। এককালে তোমাদের পরিবার বাণিজ্য করে অনেক ধন সম্পত্তি বানিয়েছিল, কিন্তু আজ যিনি তোমাদের রাজা, এককালে তাদের পূর্বপুরুষ ছিল এই গ্রামের বিশাল বড় ডাকাত। তাদের ভয়েই তোমাদের পূর্বপুরুষরা এই সব ধনরত্ন এইখানে পুঁতে রাখে, কিন্তু তাদের অকালে মৃত্যু হওয়াতে এই ব্যাপারে কেউ কিছু জানতে পারে না। এখন এই গুপ্তধন তোমার, কিন্তু এই দেশে আর থেকো না। এইখানকার রাজা অত্যন্ত নিষ্ঠুর, তোমাদের সে শান্তিতে বাঁচতে দেবে না। তাই আমাকে আর সুধাকে নিয়ে এই দেশ ছেড়ে তোমায় যেতে হবে। আমি সাবিত্রীর কথা শুনতেও পারছি, বুঝতেও পারছি। কি করে? আমি চাইছি বলেই পারছো। নাও, তাড়াতাড়ি করো, আমাদের আজ রাতের মধ্যে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। দেরি করো না। কিরে, ছাড়পছ হলো তোর? আজ্ঞে মহারাজ। বেশ, তাহলে একটু দলাই মলাইটা করে দে। আজ্ঞে। হ্যাঁ রে, তোর বাবা এখন কেমন আছে? আজ্ঞে ভালো। বেশ, তাহলে কাল থেকে তাকেও কাজে আসতে বলিস। রাজবাড়ির বাগানটা প্রায় জঙ্গলে ভরে গিয়েছে, তোর বাবাকে বলিস ভালো করে পরিষ্কার করে দিতে। আর শোন, কাল তুই রাজবাড়ির শৌচালয়টা ভালো করে পরিষ্কার করে দিস, কেমন? মানে? যেটা বললাম সেইটা। আর আমার কথা অমান্য করলে আমি কি করতে পারি তোদের সাথে সেটা নিশ্চয়ই 2 বছরে দেখেই নিয়েছিস, নাকি সেটা ভুলে গিয়েছিস? ভানু, তুই জানিস না তুই কি করছিস? খোল দড়িটা। আমি আমি কি করব? যা করেছ তো তোমরা করেছ। রমেশ দাস, সুধা বৌদির মতন অমন ভালো মানুষদের তোমরা তাড়িয়েছ। তোমাদের পাপে আজ পুরো গ্রামে মহামারী দেখা দিয়েছে। আমি তো কিছু করিনি, বরং আমি গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছি, বিপদে তাদের সহায়তা করেছি। তাদের বলেছি আজ তোমাদের জন্য গ্রামে এত বড় বিপদ দেখা দিয়েছে। তবে আমি নেমো খারাপ নই। আজ গ্রামবাসীরা তোমাদের যখন জ্যান্ত পুড়িয়ে মারার তাল করছিল, আমি তোমাদের ধরে এনে বন্দি করে বাঁচিয়েছি। আমার মতন মহান মানুষ তুমি কটা পাবে বলো তো? ভানু, আমার ওপর গলার জোর দেখিয়ে তোমার কি লাভ হবে বলো তো? তার চেয়ে আমার শর্ত মেনে নাও, আমি গ্রামবাসীদের সামলে নেব, না হলে এরা কিন্তু আজই তোমাদের পুড়িয়ে মারবে। বেশ, কি শর্ত তোমার? কি হলো রাজপুরোহিত, নিদান দাও তোমার। আজ থেকে এদেশের রাজা হলেন মহারাজ ভানুপ্রতাপ চৌধুরী, আর ভূতপূর্ব মহারাজ বীরেন্দ্র মাণিক্য
ও রাজকুমার রুদ্রিক আজ থেকে রাজার গোলাম হয়ে তার সেবায় নিজেদের নিযুক্ত করলেন। মহারাজ, আজ থেকে এই রাজত্ব আপনার, তবে একটু সাবধানে থাকবেন। অহংকারের ফল তো আপনি আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন। বলুন গুরুদেব, আপনার জন্য আমরা কি করতে পারি? আমার জন্য নয়, এই দেশের জন্য আমাদের একটা কিছু করতে হবে, যাতে মহারাজ ভানুপ্রতাপকে সিংহাসনচ্যুত করা যায়। না হলে তার অত্যাচারে সকল দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠবে। সে কি আমাদের চেয়েও বেশি অত্যাচারী হবে? তোমার মনে অনুতাপ দেখা দিয়েছে দেখে ভালো লাগছে রাজকুমার। অনুতাপের চেয়ে বড় শাস্তি আর কিছুতে নেই। কিন্তু এখনই কিছু একটা না করলে এই দেশের বড্ড বিপদ হবে যে। কি করতে হবে আজ্ঞা করুন গুরুদেব। প্রথমে রমেশ আর সুধাকে খুঁজে বার করে তাদের কাছে ক্ষমা চাওয়া হবে তোমাদের প্রথম কাজ। তারা ক্ষমা করলেই তবেই আমরা এই অত্যাচারী শাসকের থেকে মুক্তি পাব। বেশ, তাই হবে। কিন্তু ভানু, তাকে কি বলবো গুরুদেব? আমি তাকে বলেছি তোমাকে আমি দূর দেশে পাঠাচ্ছি এক জাদু গরুর দুধ আনতে, যা খেলে সে অনন্ত যৌবন পাবে। তবে যতদিন তুমি না ফেরো ততদিন মহারাজকে তার সেবা করে যেতে হবে। যথাজ্ঞা গুরুদেব। কত পাপ যে করেছি এ জীবনে, তাই আজ সবেরই শাস্তি পাচ্ছি। তোমার পরিবর্তন দেখে আমি খুশি হয়েছি রাজকুমার। কে কে কথা বলছো? আমি সাবিত্রী, সুধার জাদুগরু। সত্যি? হ্যাঁ, আমি তোমায় সাহায্য করতে এসেছি। কি রকম? আমি তোমায় রমেশ আর সুধার কাছে নিয়ে যাব। তুমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিও। সত্যি বলছো? 3 সত্যি। চলো আমার সঙ্গে। আমায় ক্ষমা করে দাও দাদা। তোমাদের দেশ ছাড়া করে আমরা নিজেরা সিংহাসনচ্যুত হয়েছি। নিজেদের অর্থ, প্রতিপত্তি, সম্মান সব খুইয়েছি। আজ প্রায়শ্চিত্ত করতে এসেছি তোমাদের কাছে। আমায় ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে দাও। ছি ছি রাজকুমার, এ কি করছেন? আর রাজকুমার তো কবেই মারা গিয়েছে। আমি এখন গোলাম। মানে? রাজকুমার চিন্তা করবেন না, দেশের মহামারী শেষ হলো বলে আমার দুধ নিয়ে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে বলুন তারা যেন সেইটা তাদের খেতে ছড়ায়। আপনি সঙ্গে রমেশকে নিয়ে যান, এতে সবাই আপনাকে বিশ্বাস করবে। একবার আমার দুধ খেতে ছড়িয়ে দিলে আবার সব খেতে সোনার ফসল ফলবে। রমেশ ও রাজকুমার রুদ্রিক সাবিত্রীর কথা মতন কাজ করে এবং সত্যি সত্যি প্রত্যেক ক্ষেতে সোনার ফসল ফলে। গ্রামের মানুষকে ভুল বোঝানো, ভূতপূর্ব রাজা বীরেন্দ্র মাণিক্য ও রাজকুমার রুদ্রিককে বন্দি করে তাদের থেকে বলপূর্বক রাজত্ব ছিনিয়ে নিয়ে দেশবাসীর উপর অকথ্য অত্যাচার করার জন্য ভানুপ্রতাপ চৌধুরীকে দেশদ্রোহী আইনে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।
একে নিয়ে গিয়ে জেলে বন্দি করে দাও। এই দেশ, এই গ্রামকে এই মহামারী থেকে উদ্ধার করার জন্য আপনার কাছে আমাদের ঋণের শেষ থাকবে না। তাই যা আপনার ন্যায্য প্রাপ্য অর্থাৎ এই রাজ্যে, তা আপনাকে আবার আমরা সঁপে দিলাম। আজ থেকে এই রাজ্যের রাজা আপনি আর রানী, মহারানী সুধা। এই সম্পত্তি আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষের থেকে ছিনিয়ে নিয়েছিল। আমি তা আপনাকে ফিরিয়ে দিলাম মহারাজ। এ কি? এ দিয়ে কি হবে? এই যে আমাদের দেশের রীতি মহারাজ, দাস রাজাদের হাওয়া করে। না ভাই, প্রথম দিন দাদা বলেছিলিস আমায় তোর স্থান আমার বুকে, পায়ের কাছে নয়। এই পাপীকে এত সম্মান দিলে দাদা, আশীর্বাদ করো যেন এই মর্যাদা আমি রাখতে পারি। বাবারে বাবা, কোনোদিন কামাই নেই ছেলের। রোজ সকালে উঠে এই ব্যায়াম না করলেই নয়। তোমারও তো ভোরে ওঠার থেকে বিরাম নেই বৌদিদি। কি করব বলো, এখন না উঠলে আর সারাদিনে সাবিত্রীর সঙ্গে কথা হবে না। আর তোমাদের জ্বালায় মহারানী হয়ে তো আর এক ফাঁপড়। সারাটা সকাল সভায় চলে যায়। দুপুরে যখন আসি তখন সাবিত্রী ভাত ঘুম দেয়, আর রাতটা তো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়াতেই কাবার হয়ে যায়। তাই ভোর ছাড়া আর আমার কথা বলার জো নেই। আচ্ছা বৌদিদি, একটা কথা জিজ্ঞেস করব? করো না। সাবিত্রীকে তুমি কি করে পেলে? মানে ও তো জাদুগরু, তাহলে নিশ্চয়ই তাকে হাটে বাজারে পাওনি। তাহলে সে এলো কি করে তোমার কাছে? তা তো জানি না, ছোট্টবেলা থেকেই ওকে দেখছি, ওর সঙ্গে কথা বলছি। আমি জানি সবাই ওর কথা বুঝতে পারে না। ও যখন চায় তখনই লোকে ওর কথা শুনতে পারে, বুঝতে পারে। কিন্তু ও যে ঠিক কবে কোথা থেকে আমাদের বাড়ি এলো তা আমি জানি না। সত্যি তো, সাবিত্রী এলো কি করে আমার কাছে? কে নিয়ে এলো ওকে? জয় মা। আগে আগে ভেতরে গিয়ে খবর দাও, বলো ঋষি অনন্ত বিজয় এসেছে। কি বললেন যেন? ঋষি ঋষি অনন্ত বিজয়। ঋষি 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 খুব হয়েছে, এইবার যাও, গিয়ে খবর দাও। যে আগে পেন্নাম কর্তা। কি ব্যাপার? আগে এক সিঁড়ি না 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 ঋষি এসেছেন। ঋষি? আগে তাকে বাইরে দাঁড় করিয়েছ কেন? ভেতরে নিয়ে আসো। আগে কর্তা। রমেশ দা কাল বেশ রাতে ফিরেছে, পুরো গ্রামে টহল দিয়ে। এখন তাকে ডাকার কোনো মানেই হয় না। বাবাও তো তীর্থে গিয়েছে, তিনিও তো নেই। আমি বরং বৌদিদিকে একটা খবর দিই, তাকে মনে হয় গোয়াল ঘরেই পেয়ে যাব। মুনিবর, বলুন আপনার কি সেবা করতে পারি? আমি দেখলাম তোমরা বেশ বিচলিত। তোমরা জানতে চাও সাবিত্রী কে এবং কোথা থেকে এসেছে। মহারাজ, আপনি কি করে সব জানলেন? আমি যে অন্তর্যামী বাবা, আমি এও জানি সুধার মধ্যে তুমি তোমার মৃত মাকে দেখতে পাও। এই কথা তুমি কাউকে বলনি, শুধু তোমার অন্তর জানে। আপনি ঠিকই বলেছেন মুনিবর,
আমি এই বিষয়ে সাবিত্রীকেও প্রশ্ন করি, কিন্তু সেও কিছু বলতে পারে না। তার পক্ষে বলাও সম্ভব নয়, সে তখন নিতান্তই শিশু। তার পক্ষে সব মনে রাখাও সম্ভব নয়। তাহলে মুনিবর আপনিই বলুন, আমরা সাবিত্রীকে পেলাম কি করে? বেশ, তবে শোনো সেই কথা। অনেক কাল আগের কথা। সুধার মা বাবা হারাধন ও সরলা তখন যুবক যুবতী। তাদের বিয়ের কয়েক বছর হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোল আলো করে কোনো শিশু আসেনি। তাই সব থেকেও তাদের মনে সুখ শান্তি কিছুই নেই। কত শখ করে দোলনাটা কিনেছিলাম। একটা খোকা বা খুকি হলে তাকে এই দোলনায় দুলিয়ে ঘুম পাড়াবো। কোথায় কি, আমার কোল সেই খালি রয়ে গেল। কম চেষ্টা তো করলাম না। ডাক্তার, বৈদ্য, কবিরাজ, জ্যোতিষী, তাবিজ, ওঝা কিছুই তো বাদ রাখলাম না। তাও ঘর আলো করে কেউ এলো না। জয় মা। তোমাদের মনে অনেক দুঃখ, এ আমি জানি। সব পেয়েও খুশি নও তোমরা, কারণ তোমাদের কোল আলো করে এখনো কোনো সন্তান আসেনি। আপনি অন্তর্যামী মুনিবর, সব থেকেও আমরা নিঃস্ব। সন্তান সুখী পেলাম না এ জীবনে। কেঁদো না মা, তোমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই আমি এসেছি। সত্যি বাবা? হ্যাঁ বাছা, এ হলো স্বর্গের কামধেনু। মর্তে এর আগমন তখনই হয় যখন এর দরকার। মুনিবর, হঠাৎ এই বাছুর দেওয়ার কারণ কি? এই বাছুরের খুব ভালো করে খেয়াল রেখো। অন্য বাছুরদের তুলনায় এর আয়ু তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই এ বাছুর খুব শিগগিরই গরুতে পরিণত হবে। তখন তার দুধ খেলে তোমার সন্তান হবে। মুনিবর, আপনার এই ঋণ আমরা কখনো শোধ দিতে পারবো না। আপনি আমাদের নতুন জীবন দিলেন। কথা দিচ্ছি, এই বাছুরের কোনো অযত্ন আমরা হতে দেব না। আজ থেকে এই বাছুরের নাম দিলাম সাবিত্রী। বেশ, আমি তাহলে এইবার যাই। সময় হলে আবার আসব। আমার কথা মেনে হারাধন আর সরলা সাবিত্রীর খুব যত্ন করল। আর 2 বছরের মধ্যে সাবিত্রী এক দুধেল গাইতে পরিণত হলো। তার দুধ খেয়ে সরলা তার মেয়ে সুধাকে জন্ম দিল। যদিও সন্তান সুখ তার কপালে ছিল না, তাই সন্তান জন্ম দিয়েই সে পরলোক গমন করল। কিন্তু সাবিত্রী রয়ে গেল সুধাকে সব বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমি বলেছিলাম সময় হলে আবার আসব। সময় হয়েছে। মানে? সাবিত্রীর আবার স্বর্গে যাওয়ার সময় হয়েছে। এইখানে তার কাজ শেষ। না না, এ হতে পারে না, এ কখনোই হতে পারে না। সাবিত্রীকে ছাড়া আমি বাঁচবো না মুনিবর। তোমার এখন স্বামী সন্তান নিয়ে ভরা সংসার, তার উপর আবার তুমি এই দেশের মহারানী। এই সবের মধ্যে সাবিত্রীর জন্য সময় বার করা তোমার জন্য দুষ্কর হয়ে ওঠে। তাও তো আমি বার করি,
ভোরবেলাটা শুধু আমার আর সাবিত্রীর। সেই সময় কোনো কাজ, কোনো দায়িত্ব পালন করি না। কিন্তু কোনো দিন ঠিক সেই সময় যদি তোমার রাজ্যে বা সংসারে কোনো বিপদ এসে দেখা দেয়, তাহলে তুমি কি করবে মা? জানি মা, নির্ণয় নেওয়া বড্ড কঠিন। তবে মা, সময় যত এগোবে তুমিও তত ব্যস্ত হবে, সাবিত্রী তত একা হয়ে পড়বে। তাই এই বেলা তুমি মায়া ত্যাগ করো। সাবিত্রীর এই মুহূর্তে আপাতত সব কাজ শেষ। সময় হলো তার এবার নিজের ঘরে ফেরার। এইবার যে যেতে হয় মা। ভালো থাকিস সাবিত্রী। তুমিও ভালো থেকো, সুখে সংসার করো। ভালো থেকো রাজকুমার। তুমি এত তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবিনি। কেঁদো না রাজকুমার, তুমি যে নিজেকে বদলে ভালো মানুষ করেছো, এর পুরস্কার তুমি পাবে। তোমার জীবন সুখের হবে। এইবার আমায় যেতে দাও। চলি তাহলে। আবার যখন কোনো মানুষ বিপদে পড়বে, সাবিত্রীকে সে পাশে পাবে, এই কথা দিয়ে গেলাম।